মার্কিন সাম্রাজ্যবাদী ডক্টর ইউনূসকে আমরা সর্বমিত্র চাকমা দায়িত্বটা অনেক বড়। আপনার মতো একজন আদিবাসী, খুবই শক্তিশালী একটি ছাত্র সংগঠনের একজন সদস্য। আমি তো শিবির না, হত্যার হুমকি দেওয়া হয়েছিল ওই সময়। তখনও জানতাম না যে শিবির এত বড় একটা নেটওয়ার্ক আছে। তারা আসলে কতটা খারাপ, রক কাটে, এটা করে ওটা করে। কোনো না কোনোভাবে শিবিরের দ্বারা কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়েছেন। উনি এসে কোন একটা কারণে আমাকে ঠাস করে থাপ্পড় পালেন। উনি সেই ব্যান্ডটাকে গ্যাংয়ে পরিণত করতে চেয়েছেন। তারা যদি 10 জন হয়, আমি যদি একজনও হই, কথা হবে সমানে সমানে। 10,000 টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে। সেরকম ছাত্র আমার বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। সততার সাথে, সাহসের সাথে সত্যের পথে থাকবে এবং দাসত্ব করবে না। এদেশের খ্রিস্টান, এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের এবং এদেশের মুসলমান, এদেশের। কেউ কেউ বলেছে যে আপনার মধ্যেই তারা পুরো বাংলাদেশটা দেখতে চান। ডাকসু যে আপনার রাষ্ট্র চায় না, একটা সরকার চায় না, এই বুদ্ধিবৃত্তিক মানুষগুলোকে দমিয়ে রাখতে চাই। চোরে নবীন ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এই ঘা মারার সংস্কৃতিটা পুরো বিশ্বে তৈরি করেছে জেনজি। এটা কতদূর পর্যন্ত গিয়ে থামবে সেটাই একটা বড় প্রশ্ন। আপনারা নিঃসন্দেহে জানেন যে ডাকসু ইলেকশনে আমি বলবো যে মোটা দাগে শিবির প্যানেল জয়ী। মোটা দাগ মানে কি? আসলে শিবির প্যানেল, আমি যদি ভুল না বলে থাকি, পুরো প্যানেলের মধ্যে 2 থেকে 3 জন বোধহয় উইন করেননি, আর বাকি সবাই হচ্ছে শিবির প্যানেলের। তো আমাদের চোখটা যেখানটায় সবচেয়ে বেশি আটকে গেছে সেটা হচ্ছে সর্বমিত্র চাকমার ক্ষেত্রে। এবং আপনারা জানেন যে উনি শিবির প্যানেল থেকে ডাকসুতে কার্যনির্বাহী সদস্য হয়েছে। তো সর্বমিত্র চাকমা আজকে আমার গেস্ট। আমি প্রথমেই অভিনন্দন জানাই যে তোমার সাথে আমার ব্যক্তিগতভাবে তুমি সম্পর্ক, কিন্তু আমি অনুষ্ঠানের খাতিরে আপনি বলেই সম্বোধন করছি, কারণ আপনি একটা দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছেন। তো সর্বমিত্র, আমি যেটা বলছিলাম ইনফরমেশনটা একটু কারেক্ট করতে চাই, লাইক কতজন উইন করেনি আর বাকি সবাই বোধহয় শিবিরের? আমরা 28 জনের প্রার্থীতা আমরা দিয়েছিলাম পুরো প্যানেল মিলে, সেখানে আপনার 23 জন জয়ী হয়েছে। মানে 5 জন শুধুমাত্র শিবিরের না, বাকি সবাই হচ্ছে শিবিরের, আমাদের প্যানেলের। সবাই অবাক হচ্ছে, পুরো বাংলাদেশ অবাক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমরা একটু জানি যে শিবির যারা করে তারা মূলত একটু মানে ইসলাম ধর্মের জ্ঞান রাখেন বা এই কালচারে অভ্যস্ত। সেখানে আপনি ইসলাম ধর্মের নন আমি যতদূর জানি, এবং এরকম একটা জায়গা থেকে শিবিরকে পছন্দ করা এবং শিবিরের দলের হয়ে ইলেকশন করা, এটা তো আমাদেরকে অবাক করেছে। মানে আপনি ডিসিশনটা নিলেন কেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথমত আমি খুব র্যাশনালি চলি, খুব একটা বেশি আমার ইমোশন কাজ করে, কিন্তু ইমোশনের সাথে সবসময় আমি বাস করি না। প্রথম কথা হচ্ছে এটা। তো অনেক বিষয় ভাবলাম, অনেক প্রপোজাল এসেছে বিভিন্ন প্যানেল থেকে, অনেক কিছু থেকে, কিন্তু আপনার যার সাথে আমি কাজ করে মনে হয় আমি সন্তুষ্ট থাকবো এবং কাজ করতে পারবো, তাদের সাথে এসেছে। এটার খুব সিম্পল একটা আনসার। এটা এত ঘুরে পিছিয়ে বলার নেই, কারণ আমি এই কথাটা আবার অনেক জায়গায় বলে এসেছি, যদিও যে আপনার স্বতন্ত্র প্রার্থী আমরা দেখেছি, অনেক এমপি হয়েছেন, খুব সৎ, কিন্তু আপনার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারেনি, জাস্ট ফর তার ব্যাকআপ নেই, তার সরকার দলও নেই, তার বিরোধী দলও নেই, যার কারণে তিনি যতই সৎ হন না কেন তিনি তার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারেনি। এখন আমার ভয়েস থাকতে পারে, আমার কারেজ থাকতে পারে, কিন্তু আমার একটা ব্যাকআপ নেই, আমার একটা প্যানেল নেই, তাহলে আমি কাজ করতে পারবো না, আমি সেভাবে ফাংশন করতে পারবো না। আমার দরকার ফাংশন করা, কারণ এখানে শুধুমাত্র ডাকসু কথা বলার জায়গা না, এটা স্বল্প সময় কাজ করার জায়গা। আমরা আসলে ইডিওলজিক্যাল স্ট্যান্ডার্ড জায়গাটাকেই প্রশ্ন করতে চাই। আমি বলছি না কোন ইডিওলজি রাইট, কোন ইডিওলজি রং। যে দলটি ক্ষমতায় আসলো, ডাকসুর ক্ষমতায়, তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা হয়েছে। কারো কারো ভাষায় এটা প্রোপাগান্ডা, কারো কারো ভাষায় এটা রাইট, এবং এমনও হয়েছে যে আমরা একটা সময় দেখেছি শিবির করলে মোটামুটি মেরেও ফেলা যায়, এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছে, এবং সেটাকে বলা, বিশেষ করে আবরার হত্যাকাণ্ডের কথা আমি বলছি, এবং এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে একদম। তো এইরকম একটা ইডিওলজিক্যাল জায়গা থেকে এইরকম একটা দল বেছে নেয়া, এবং আপনার মতো একজন আদিবাসী, সেই জায়গাটায় আপনার নিজের কাছে নিজের প্রশ্নের উত্তরটা কি ছিল আসলে? প্রথমত আমার সব কিছু কিন্তু আমার সাথে যাবে না, এটা একটা নির্বাচনী জোট।
প্রথমে আপনি যে কথাটা বলেছেন যে সবাই শিবিরের, এখানে সবাই শিবিরের না, আমিও শিবিরের না, জুমাপু শিবিরের না, এরকম অনেকে আছেন যারা আমরা জোট করেছি একসাথে। প্রথম কথা হচ্ছে এটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি লাইফ এক্সপ্লোর করতে চাই। আমি দেখতে চাই যে যে কথাটা প্রতিষ্ঠিত মানুষ সত্য হিসেবে জানে সেটা আদতে কতটা সত্য, সেটা আমি এক্সপ্লোর করতে চাই। আমি অনেক আগে থেকে আমি শুনে এসেছি ছোটবেলা থেকে যে রক কাটে, এটা করে ওটা করে, অর্থাৎ শিবিরকে আপনার একদম হত্যাযোগ্য সেভাবে আপনার প্রতিষ্ঠিত খুব নেগেটিভ একটা পারসেপশন সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হয়েছে। মানে আপনি এরকম যে একটা মানুষকে মারা হয়েছে আপনি বলে উঠবেন যে হাই হাই কেন মারা হলো, কিন্তু যখন আপনি শুনবেন যে সেই মানুষটা শিবির করে, আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন, এরকম একটা বিষয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের মাথায় এভাবে ঢুকে দেওয়া হয়েছে বছরের পর বছর। একদম তাই। তো সেই জায়গা থেকে আসলে তারা কতটা খারাপ বা কতটা ভালো, ভালোর জায়গাটা না, তারা আসলে কতটা খারাপ সেটা একটু কাছ থেকে দেখার একটা ইচ্ছে হয়েছিল আর কি। তো যতটুকু খারাপ আমরা ভাবতাম অতটুকু খারাপ না। প্রথম কথা হচ্ছে যে সময় প্রুফ করবে, আর আলোর একটা শক্তি আছে আমরা বিশ্বাস করি। সো আপনি যেখানে আলোটা নিক্ষেপ করবেন সেখানে যতই অন্ধকার থাকুক না কেন ওটা আলোকিত হবে, এটাই স্বাভাবিক। সো আমরা মনে করি মানুষের ভালো কাজ করার ক্ষমতা হচ্ছে আলোর মতো। সেটা আসলে শিবিরের হাতে সময় এসছে। শিবির তো আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আগে থেকেই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বোধহয় প্রথম, আমি যদি ভুল না বলে থাকি, ডাকসু নির্বাচনে তাদের জয়। একদম। তো আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম সেই 2000-2001 সেশন, আজ থেকে আরও 25 বছর আগে, তখন তো শিবিরের নামগন্ধ নেওয়া যেত না ওখানে, এরকম একটা পরিস্থিতি ছিল। এখন সেইখানে শিবিরের জয় জয়কার, মানুষ শিবিরকে পছন্দ করেছে, এবং সেটা আসলে শিবিরের প্রমাণ করারও সুযোগ এসছে যে আসলে তারা দল হিসেবে কেমন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যেসব ছাত্ররা নিজের পড়াশোনার খরচ বহন করতে পারছে না তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদের পড়াশোনার খরচ থেকে শুরু করে আমি এমন শুনেছি চাকরি বাকরির ব্যবস্থাও করে দেয়, এবং এটা একটা চেইন। এই চেইনটা তারা খুব সুন্দরভাবে মেনটেন করে। আপনি কি আপনার স্টুডেন্ট লাইফে কোনো না কোনোভাবে শিবিরের দ্বারা কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়েছেন? আমি একদম আপনার বিশ্ববিদ্যালয়ে এসে তখনও ফার্স্ট ইয়ারে তখনও জানতাম না যে শিবিরের এত বড় একটা নেটওয়ার্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভেরি ইন্টারেস্টিং। সো আপনার কাছে অ্যাপ্রোচ করে তারা কিভাবে, মানে কেনই বা আপনাকে অ্যাপ্রোচ করলো? আচ্ছা, প্রথমত আপনার একদম তাহলে বিশ্ববিদ্যালয়ের গল্প বলি। জি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বামেদের কিছু সংগঠন, তাদের সাথে তারা আমাকে প্রথমে অ্যাপ্রোচ করে যে আমরা একসাথে চা খেতাম, গল্প করতাম, এরকম অনেক কিছু। মানে এরকম হয়ে গেছে কি যে আমি সম্পর্কটাকে রাজনৈতিক না ভেবে আমি একদম ব্যক্তিগত একটা সম্পর্ক, যে বড় ভাই যেরকম হয়, যে তাদের কাছ থেকে জানাশোনা। আমার মানে মাঠ পর্যায়ে পলিটিক্স আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি অ্যানালিসিস করব, আমি দেখবো, শুনবো। আমার পলিটিক্যাল বই পড়তে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি আচ্ছা আমার লেখকের নাম না বলি, অনেক ধরনের। তো যাই হোক, আপনার তাদের সাথে আড্ডা দেওয়া, চা খাওয়া, স্বপন মামার চায়ের দোকানে টিসিতে, ওখানে। তো তারাও প্রথম দিকে আমাকে অ্যাপ্রোচ করে যে আসো আমাদের সাথে, আমাদের দলে যুক্ত হতে পারো, আমাদের সংগঠনে। আসলে আমার বাম সংগঠনের সাথে আমার আইডিওলজি বা আমার বেড়ে ওঠা সব কিছু আমার যায় না, কারণ আমি যদি বামপন্থাকে ধারণ করতে চাই সেটা আমাকে মন থেকে আমার ধারণ করতে হবে। তো সেই জায়গা থেকে যেটা আমি মন থেকে ধারণ করতে পারবো না সেখানে আমার গিয়ে তো লাভ নেই। আপনার কমিউনিটি এবং বাম ইডিওলজি সেটাই তো বরং পরিপূরক হওয়ার কথা, কেন যাচ্ছে না? মানে আপনার জায়গাটা থেকে কেন যাচ্ছে না? আসলে আমার বেড়ে ওঠা যেটা আপনার একটু এলিট টাইপের করে, যার কারণে আমার মেন্টালিটি, আমার চিন্তাধারা মনে হয় অনেকটা সেই ঘরনার। কিন্তু তারা সবসময় আপনার ওয়ার্কিং ক্লাসের কথা বলে, কিন্তু এমন না যে ওয়ার্কিং ক্লাসটা আমি ভাবি না। কিন্তু কথা হচ্ছে আমার একদম সেই তাদের যে পলিটিক্স আমি দেখেছি সেটা হচ্ছে আপনার অতীত এবং ভবিষ্যতে তারা ভাবে, আপনার প্রেজেন্ট নিয়ে তাদের কোনো ভাবনা নেই।